পোস্টমর্টেম অর্থাৎ মরার পরে যে কোনো পার্সনের বডিতে কিন্তু অনেক ধরনের চেঞ্জেস পাওয়া যায় বা সাইন্স পাওয়া যায়, সেটা হোক একেবারে মরার সাথে সাথে বা অনেকক্ষণ পরে বা আরও অনেক দিন পরে। তো এই যে চেঞ্জেসগুলো পাওয়া যায় এটাকে আমরা পোস্টমর্টেম চেঞ্জেস বলে থাকি বা চেঞ্জেস আফটার ডেথও বলে থাকি। এটা নিয়ে ফরেন্সিক ট্যাফোনমিতে মেইনলি আলোচনা করা হয়, এটা এই ব্রাঞ্চটাতে। চেঞ্জেস আফটার ডেথকে তিনটা মেইন সাবসেকশনে ফেলতে পারি, একটা হচ্ছে ইমিডিয়েট চেঞ্জেস, আর একটা আর্লি চেঞ্জেস এবং লাস্টলি লেট চেঞ্জেস। ইমিডিয়েট চেঞ্জেস মানে হচ্ছে একেবারে ডেথের সাথে সাথে যে চেঞ্জেসগুলো হয়, যেটাকে আমরা বলতে পারি যে সোমাটিক ডেথ, অর্থাৎ সোমাটিক ডেথের সাথে অ্যাসোসিয়েটেড বা রিলেটেড। আর আর্লি চেঞ্জেস মানে হচ্ছে যে মরার সাথে সাথে হয় নাই, এটা কিছুটা টাইম পরে শুরু হয়েছে, অর্থাৎ কিছু ঘন্টা পরে এটা শুরু হয়েছে এই চেঞ্জেসগুলো, যেটাকে আমরা সেলুলার বা মলিকুলার ডেথের সাথে অ্যাসোসিয়েটেড ধরি। এবং আলটিমেটলি লেট চেঞ্জেস, এটা মানে হলো বডি পচে যাওয়া শুরু করছে, যেটা হচ্ছে ডেথের মোটামুটি 24 ঘন্টা পরে দেখা যায় যে লেট চেঞ্জেসগুলো শুরু হয়। আচ্ছা, আর আর্লি চেঞ্জেসগুলো 12 থেকে 24 ঘন্টার মধ্যে হয়ে যায় মোটামুটি। এখন আসা যাক যে এই ইমিডিয়েট চেঞ্জেসগুলোর মধ্যে কী কী চেঞ্জেস আছে। ইমিডিয়েট চেঞ্জেসগুলোর মধ্যে হলো গিয়ে আমরা ট্রাইপড অফ লাইফে যা পড়ছিলাম, আমরা তো আগে ডেথ রিলেটেড অনেক কিছু জানি না আসছি। তো ট্রাইপড অফ লাইফ বা যেটার কারণে হচ্ছে সোমাটিক ডেথ হচ্ছে, সে হচ্ছে যে একেবারে সিজেশন অফ নার্ভাস সিস্টেম, কমপ্লিট ইরিভার্সিবল সিজেশন অফ নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি ইনসেন্সিটিভিটি, অর্থাৎ কোনো সেন্সেশন নাই বডিতে, এবং লস অফ ভলেন্টারি পাওয়ার, অর্থাৎ ভলেন্টারি কোনো পাওয়ার বডিতে কিন্তু নাই। সো ওভারঅল আমরা বলতে পারি যে নার্ভাস সিস্টেম বাতিল। আর সেকেন্ডলি হচ্ছে সিজেশন অফ রেসপিরেশন, বা যাকে আমরা রেসপিরেটরি অ্যারেস্টও বলতে পারি। এবং থার্ডলি অর্থাৎ 3 নম্বরে সিজেশন অফ সার্কুলেশন বা সার্কুলেটরি অ্যারেস্ট আমরা বলতে পারি। তো এই যে তিনটা চেঞ্জেস, এই তিনটা একেবারে ইমিডিয়েট চেঞ্জ, অর্থাৎ মানুষ মরছে মানে এই তিনটা চেঞ্জ একেবারে হয়ে গেছে। এবং এইগুলো কিভাবে চেক করে যে কিভাবে আসলে সার্কুলেটরি সিস্টেমটা সিজেশন হয়েছে বা বন্ধ হয়ে গেছে, কিভাবে রেসপিরেটরি সিস্টেম বা নার্ভাস সিস্টেম সিজেশন হয়েছে বা ব্রেইন ডেথ হয়েছে, এই জিনিসগুলো আমরা গত প্লে লিস্টে কিন্তু অলরেডি দিয়ে দিছি, অর্থাৎ ভিডিও আপলোডেড হয়ে গেছে, যেখানে হচ্ছে গিয়ে আমরা ডায়াগনোসিস অফ ডেথ এই টপিকটা পড়ছিলাম, তখন আমরা এগুলো খুব ভালো করে জানছিলাম। আচ্ছা, ইমিডিয়েট চেঞ্জেস নিয়ে তাহলে আমাদের আর কোনো কথা এখানে দরকার নেই। এখন আমরা চলে যাব আর্লি চেঞ্জেসে। হ্যাঁ, তো আর্লি চেঞ্জেস সাধারণত ওই যে বলছিলাম যে ফার্স্ট 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই চেঞ্জেসগুলো পাওয়া যায়, মানে কিছু ঘন্টা পরে মরার সাথে সাথে পাওয়া যায় না। এদের মধ্যে আছে প্যালোর। প্যালোর মানে কি বডি একেবারে সাদা হয়ে যাবে, মোটামুটি সাদা সাদা টাইপের। স্কিনের কালার যেটা, সেটা কাইন্ড অফ সাদা সাদা হয়ে যাবে, হোয়াইট কালারের। এবং স্কিনের যে ইলাস্টিসিটি আছে বা স্থিতিস্থাপকতা, সেটা লস্ট হয়ে যাবে। এটা নিয়ে আমরা একটু পরে জানবো যে স্কিনের কন্ডিশন কেমন হয়। আর আই বা চোখে বেশ কিছু চেঞ্জেস থাকবে, সেই চেঞ্জেসগুলো নিয়ে আমরা জানবো। এরপরে প্রাইমারি ফ্লাসিডিটি অফ মাসেলস, অর্থাৎ একজন মানুষ যখন মারা যায়, আমরা একটা জিনিস আমাদের মাথায় আসে যে আসলে মানুষ যখন মারা যায় তখন একেবারে শক্ত হয়ে যায়। আসলে এটা ট্রু না। একজন মানুষ যখন মারা যায় তখন শুরুতে তার যে মাসেলগুলো আছে এগুলো খুবই ফ্লাসিড হয়ে যায়, তুলতুলে হয়ে যায়, মানে একটা শিথিলতা থাকে মাসেলের মধ্যে। কিন্তু তারপরে যে একটা টাইমে মাসেলগুলো শক্ত হয়ে যায়, রিজিড হয়ে যায়, তারপরে আবারও ফ্লাসিডিটি একটা স্টেজ আসে বা রিল্যাক্সেশনের একটা স্টেজ আসে, অর্থাৎ মাসেলগুলো রিল্যাক্স করে। ওভারঅল কথা যে শক্ত হওয়ার যে বিষয়টা, যেটাকে আমরা বলি হচ্ছে রিজিডিটি বা রাইগর মর্টিস যেটাকে আমরা বলি, এটাও কিন্তু একটা আর্লি চেঞ্জেস, আমরা একটু পরে যাব। সো রাইগর মর্টিসের আগের স্টেজটা কিন্তু ফ্লাসিড স্টেজ, এখানে মাসেলগুলো ফ্লাসিড থাকে। সো এটাকে আমরা বলি প্রাইমারি ফ্লাসিডিটি অফ মাসেলস। এবং তারপর হচ্ছে কুলিং অফ দ্য বডি, অর্থাৎ সবার শরীর ঠান্ডা হয়ে যায় এই স্টেজে। আমরা জানি মরার পরে মানুষের শরীর ঠান্ডা হয়, সো আর্লি চেঞ্জেসের মধ্যে এটা হয়। এবং এটা একটা টার্মে আমরা ডাকি, সেটা হচ্ছে অ্যালগর মর্টিস। এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা অ্যালগর মর্টিস মানে কি কুলিং অফ দ্য বডি, অর্থাৎ শরীরের ঠান্ডা হয়ে যাওয়ার যে স্টেটটা। এরপর হচ্ছে পোস্টমর্টেম লিভিডিটি বা স্টেইনিং আমরা বলি, অর্থাৎ কালারেশন যে বিষয়টা, যে পোস্টমর্টেমের পরে মারা যাওয়ার পরে স্টেইনিং হয়ে যাচ্ছে, এটাকে আমরা লাইভর মর্টিসও বলে থাকি, লাইভর মর্টিস। সো নামগুলো একটু মনে রাখো। অ্যালগর মর্টিস ছিল কুলিং অফ দ্য বডি, লাইভর মর্টিস মানে পোস্টমর্টেম লিভিডিটি বা স্টেইনিং। তারপর হচ্ছে রাইগর মর্টিস বা যাকে আমরা বলতেছি পোস্টমর্টেম রিজিডিটি।
সো আমরা এখানে 5টা না 6টা জিনিস পড়লাম। এই 6টা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে আর্লি সায়েন্সের ক্ষেত্রে। এগুলা একটাও ভুল করা যাবে না বা একটাও বাদ দেওয়া যাবে না, 6টাই ইনক্লুড করতে হবে। এবং আলটিমেটলি লেট সায়েন্স মানে কি, পাট্রিফ্যাকশন অর্থাৎ বডি পচে যাওয়ার বিষয়টা। তারপর হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন, এই জিনিসটা কি আমরা লাস্টে তো জানবই। আর আলটিমেটলি মামিফিকেশন। সো এই 3টা হচ্ছে লেট চেঞ্জেসের মধ্যে পড়ে। পোস্টমর্টেম চেঞ্জেস এগুলো নিয়ে আমাদের কেন জানতে হবে, কারণ হচ্ছে আমরা সাসপেন্ডেড অ্যানিমেশন কী জিনিস সেটা আগে তো পড়ে আসছিলাম, যে অ্যাপারেন্ট ডেথ। একজন মানুষ মনে হইতে পারে যে যেহেতু তার ভাইটালস অফ লাইফগুলা বা সায়েন্স অফ লাইফ এগুলো পাওয়া যাচ্ছে না, সে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু কিছু সময়ের জন্য ওগুলো মিসিং ছিল। তো এটাকে আমরা সাসপেন্ডেড অ্যানিমেশন বলছিলাম, যে সে মারা এখনও যায় নাই কিন্তু মারা যাওয়ার মতো মানে তাকে মনে হচ্ছে। তো ওরকম অবস্থার থেকে অ্যাকচুয়াল ডেথকে আমরা ডিফারেন্সিয়েশন এই পোস্টমর্টেম চেঞ্জেসের মাধ্যমে করতে পারি। তার পাশাপাশি একজন পার্সন মরছে কত সময় হয়েছে, অর্থাৎ সে 2 ঘন্টা আগে মরছে নাকি 5 ঘন্টা আগে মরছে নাকি 10 ঘন্টা আগে মরছে, এরকম কিন্তু বিভিন্ন সিনেমায় ফরেন্সিক প্যাথোলজিস্টরা এই নিউজটা বা এই রিপোর্টটা দিতে পারে। এটা আমরা দেখি যে পুলিশকে দিতে পারে বা বিভিন্ন ইনভেস্টিগেশনে দিতে পারে। এটা কিভাবে দেয়, যে টাইম সিন্স ডেথ, এটা এই যে পোস্টমর্টেম চেঞ্জেস এখান থেকে কিন্তু তারা দেয়। আর প্রবাবল পজিশন অফ ডিসিজড অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ, অর্থাৎ যখন যে মারা গেছে অ্যাকচুয়ালি তার পজিশনটা কেমন ছিল এই জিনিসটাও এক্সপ্লেইন করা যায়। ডেথের কারণ সম্পর্কেও ধারণা দেওয়া যায় পোস্টমর্টেম চেঞ্জেস দেখে। এবং ম্যানার অফ ডেথ খুব ইম্পর্টেন্ট, যে সুইসাইড করছে, হোমিসাইড করছে নাকি হচ্ছে অ্যাক্সিডেন্ট ছিল, এই বিষয়গুলা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। লেট সায়েন্সের মধ্যে 3টা পড়লাম না, যে পাট্রিফ্যাকশন, তারপরে অ্যাডিপোসিয়ার ফর্মেশন, মামিফিকেশন, এই যে চেঞ্জেসগুলো এগুলাকে বলা হয় শিওরেস্ট সাইন অফ ডেথ। অর্থাৎ এগুলা হয়ে গেছে মানে 100% শিওর সে মারা গেছে, একেবারে শিওরেস্ট সাইন। এবং এটা টাইম এস্টিমেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে লেট চেঞ্জেসগুলো। ইমিডিয়েট চেঞ্জেস সেগুলো পরে দরকার নেই, সেগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি ডেথের চ্যাপ্টারে। এখন আমরা মেনলি আর্লি চেঞ্জগুলো দিয়ে শুরু করবো। তো আর্লি চেঞ্জের মধ্যে স্কিন চেঞ্জেসটা ফার্স্ট একটু পড়ি। স্কিন কি হয়, পেল হয়ে যায়, আগেই বলছি যে এটা প্যালোর দেখা যায় এবং এটা অ্যাশি হোয়াইট টাইপের। অ্যাশি মানে ধূসর, আর হোয়াইট মানে তো সাদা, ধূসর সাদা টাইপের একটা কালার হয়। এটা মরার কয়েক মিনিটসের মধ্যে এরকম হয়ে যায়। এবং ইলাস্টিসিটিটা খুবই কমা যায় মরার পরে। ইলাস্টিসিটি কমা মানে কি, আমি যদি এখন আমার স্কিনটা পিঞ্চ করি, অর্থাৎ স্কিন টান দেই, আমি ধরলাম হাতের স্কিনটাকে আমি টান দিছি, সো টান দিয়ে আবার সাইডে দিলাম, তখন দেখবো আমার স্কিনটা খুব স্মুথলি আবার আগের জায়গায় ফিরে গেছে, সব কিছু আগের মতো হয়ে গেছে। কিন্তু একজন মরা মানুষের স্কিন যখন আমি পিঞ্চ করব, পিঞ্চ করে ছেড়ে দিব, তখন দেখবো যে সহজে কিন্তু এটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। স্কিনটা যে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা বা টার্গার, সেটা নষ্ট হয়ে গেছে। হচ্ছে লিপসটা কাইন্ড অফ ব্রাউন কালারের হয়ে যায়, পিঙ্কিশ থাকে না, অনেক শুকনা হয়ে যায়, অনেক বেশি শুকনা হবে, ড্রাই হবে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এবং শক্তও হয়ে যাবে, হ্যাঁ, ড্রাই হয়ে। স্কিন চেঞ্জের মধ্যে লাস্টলি একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং। এটা নিয়ে জানতে হবে, কারণ একজন মরা ব্যক্তিকে যখন ফ্লোরে শোয়াই দেওয়া হয়েছে তখন তার যে স্কাপুলার রিজনটা আছে বা বাটাক বা আমরা গ্লুটিয়াল রিজনটার কথা বলতে পারি, এবং তার যে কাফ মাসেলের জায়গাটা আছে, অর্থাৎ গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস, ওই মাসেলগুলো যেখানে থাকে লেগের ব্যাকে, এই জায়গাগুলোতে যেটা হবে, এই জায়গাগুলো যেহেতু ফ্লোরের সাথে টাচে থাকবে, কন্ট্যাক্টে থাকবে, এই জায়গাগুলো দেখা যায় ফ্ল্যাট হয়ে যায়, মানে ফ্লোরের সাথে লাগে ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে যেটা হয়, যে আমরা যদি শুয়ে থাকি এগুলা ফ্ল্যাট হয়, কিন্তু আমরা উঠলে আবার মাসেল টোন এর কারণে এটা আবার ঠিক হয়ে যায়, আবার আগের অবস্থায় ব্যাক করে ফেলে, ফ্ল্যাট থাকে না। এই মরা মানুষের ক্ষেত্রে এটা তাদেরকে যদি উঠানো হয় কোনোভাবে, এটা ফ্ল্যাটই থাকবে অলওয়েজ। সো কন্ট্যাক্ট এই রিজনগুলো স্পেশালি, আর অন্য রিজনগুলো তেমন একটা হয় না, বাট এই রিজনগুলোই সাধারণত ফ্ল্যাট হয়ে যায়। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, হাইপোস্টেসিস বা পোস্টমর্টেম স্টেইনিং বিষয়টা আমরা পড়বো পরের দিকে, আর্লি চেঞ্জেসের মধ্যেই পরে পড়বো, বা যেটাকে আমরা লিভার মর্টিস বা হচ্ছে ক্যাডাভারিক লিভিডিটি এগুলো বলে ডেকে থাকি। সেই স্টেইনিংগুলো মেনলি এই রিজনেই বেশি হয়, যেই রিজনে এই কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং পাওয়া যায়। আচ্ছা, তো এরপরে আমরা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আই চেঞ্জেস, আইতে কী কী চেঞ্জেস আসে সেটা নিয়ে জানবো। তো আমরা আইয়ের বিভিন্ন পার্টে কী কী চেঞ্জ আসে সেটা নিয়ে আলাদা আলাদা করে জানি। যেমন ফার্স্টে আইলিড যেটাকে আমরা চোখের পাতা বলি, রাইট? তো চোখের পাতা কি হয়, ইউজুয়ালি ক্লোজড থাকে, যেহেতু আইলিডের যে মাসেল টোন সেটা লুজ হয়ে যায়। আর আইবলটা শাঙ্কেন হয়ে যায়।
সাংকেন দেখা যায় এবং নর্মালি যেটা হয় এটা ভিতরের দিকে ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কেন থাকে? কারণ হচ্ছে যে ইন্ট্রাঅকুলার যে প্রেশারটা সেটাই কিন্তু আমাদের এই যে আইবলটা এটাকে সামনের দিকে একটা ফোর্স প্রয়োগ করে এবং সেটার কারণেই এই আইবলটা নর্মালি আমাদের নর্মাল মানুষের ক্ষেত্রে এভাবে থাকে। কিন্তু যখন ইন্ট্রাঅকুলার প্রেশারটা একেবারেই কমে যায় মারা যাওয়ার পরে, তখন দেখা যায় যে এই আইবলটা সফটওয়্যার হয়ে যায় এবং সাংকেন হয়ে যায়, ভিতর দিকে ঢুকে যায়। এই যে নর্মাল যে ইন্ট্রাঅকুলার প্রেশার বেঁচে থাকা অবস্থায় সেটা 14 থেকে 25 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে। তারপরে কর্নিয়া কি হয়? কর্নিয়াল রিফ্লেক্স পাওয়া যাবে না। কর্নিয়াল রিফ্লেক্স মানে হচ্ছে যদি চোখের মধ্যে আমরা নর্মালি কর্নিয়াতে মানে হাত দিলে দেখা যাবে যে মানে চোখ ব্লিঙ্ক করতেছে, মানে অটোমেটিক্যালি রিফ্লেক্স তৈরি হচ্ছে, টের পাওয়া যাচ্ছে। বাট যেহেতু সব সেন্সেশন নষ্ট হয়ে যায় এই জন্য কোনো রিফ্লেক্সও পাওয়া যায় না, ফলে কর্নিয়াল রিফ্লেক্সও পাওয়া যাবে না এবং কর্নিয়াটা অনেক অপ্যাক হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে, অপাসিটি বাইরে যাবে। ফলে একটা ডিমড গ্লাস, আমরা ডিম খুবই ঘোলা টাইপের একটা গ্লাসের মতো অবস্থা ধারণ করবে। কি কারণে? ড্রাইংয়ের কারণে। এখানে ড্রাই কেন হয় এরকম একটা কোশ্চেন আসতে পারে। দেখো, ড্রাই হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু একজন পার্সন যে বেঁচে আছে তার ক্ষেত্রে কি হয়, আমরা কন্টিনিউয়াসলি কিন্তু ব্লিঙ্ক করি, রাইট? ব্লিঙ্ক করলে যেটা হয় একটা যে টিয়ার বা চোখের পানি বা আমরা বলতে পারি চোখের পানি, এটার একটা ফিল্ম সবসময় আমাদের চোখে হচ্ছে থাকে এবং এই ফিল্মটা এইভাবে ব্লিঙ্কের কারণে ক্রিয়েটেড হওয়ার কারণে আমাদের যত ময়লা বা বাহিরের এক্সটার্নাল যত কিছুই আসুক সেগুলোকে কিন্তু এগুলা ক্লিন করে দেয়। কিন্তু যখন একজন পার্সন মারা যায় তখন তো তার আইলিডগুলো এভাবে মুভমেন্টের মাধ্যমে এভাবে টিয়ার ফিল্মগুলোকে ছড়াই দিতে পারতেছে না, টিয়ারটাকে আমাদের এই আইবলের মধ্যে সরাইতে পারতেছে না এবং এটার কারণে যেটা হয় যে মানুষ মারা যাওয়ার পরে তার যে আইবলের জায়গাটা, কর্নিয়াটা, এগুলো কিন্তু কমপ্লিটলি ড্রাই হয়ে যায়। হ্যাঁ, কারণ বাহিরের যে ময়লা আবর্জনা আছে সব এখানে লাগিয়ে থাকে, বাট টিয়ার ফিল্মটা যেহেতু আমি চোখ এভাবে পর্দা ফেলতে পারতেছি না, ব্লিঙ্ক করতে পারতেছি না, তাই টিয়ারটাও এখানে এগুলো পরিষ্কার করতে পারে না, ফলে আস্তে আস্তে এটা ড্রাই হয়ে যায় বা শুকনো হয়ে যায় ময়লা আবর্জনা, ডাস্ট বা বিভিন্ন জিনিসপাতি দিয়ে। এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে পিউপিলের ক্ষেত্রে আমরা আগেও বলছিলাম যে পিউপিল ডাইলেটেড হয়ে যায় ডেথের পরে কিছুটা এবং পরে আবার কিছুটা কনস্ট্রিক্ট করবে যখন হচ্ছে রাইগর মর্টিস থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পিউপিলেরই কোনো রিফ্লেক্স কিন্তু এখানে পাওয়া যাবে না, অর্থাৎ আমরা হয়তো বা লাইট দিয়ে চেক করি যে পিউপিল কনস্ট্রিক্ট করছে কিনা, ওই টাইপের কোনো রিফ্লেক্স কিন্তু এখানে পাওয়া যাবে না। টেকেনয়েড নামে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে। টেকেনয়েড এই জিনিসটা হচ্ছে আইলিড হলো মারা যাওয়ার কিছুক্ষণ পরে একটু ওপেন থাকে, মানে ফিউ আওয়ার্স আফটার ডেথে। তো তখন যেটা হয় সাথে সাথে ক্লোজ হয় না। আমরা আগে যখন আইলিডের পোর্শনটা বলে আসছি তখন বলছিলাম যে ক্লোজড, এটা একেবারে পরের স্টেজে, বাট একেবারে শুরুর দিকে কিছুটা টাইম আইলিড খোলা থাকে। বাট যেহেতু আইলিডের মুভমেন্টটা হয় না বা ব্লিঙ্কিং হয় না, তো এই ব্লিঙ্কিং না হওয়ার কারণে কি হয়, ওই যে বলছিলাম না যে ধুলাবালি, ময়লা আবর্জনা বা বিভিন্ন জিনিসপাতি এসে চোখের মধ্যে কি করে, ড্রাই করে ফেলে এবং যেহেতু আইবলটাকে ড্রাই করে ফেলে সে মুহূর্তে একটা ডিসকালারেশন হয়ে যায় এই বাহ্যিক ময়লা আবর্জনার কারণে এবং এই ডিসকালারেশনটাকে আমরা বলতেছি টেকেনয়েড। এই যে ডিসকালারেশনটা সাধারণত একটা ট্রায়াঙ্গেল আকারে হয় এবং প্রত্যেক চোখে 2টা করে এরকম ক্রিয়েট হইতে পারে, তাহলে 2 চোখে 4টা ক্রিয়েট হবে। আর এটা ব্রাউন কালার ধারণ করে এবং এক পর্যায়ে ব্ল্যাকও ধারণ করতে পারে, এটাকে আমরা টেকেনয়েড বলতেছি। কেমিক্যাল চেঞ্জেসের কথা যদি বলি, এটা যদিও প্র্যাকটিক্যাল ইউজ হয়তো জিনিস লাগে না, বাট এই পটাশিয়াম যে লেভেলটা আছে এটা কিন্তু ভিট্রিয়াস হিউমারের মধ্যে অনেক বেড়ে যায় মরার পরে, ইভেন 100 আওয়ার্স অর্থাৎ 100 ঘন্টা পরেও এটা কিন্তু ডেথের পরে কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এবং রেটিনাতে কী কী চেঞ্জ হয় সেটার কথা যদি বলি, তাহলে শুরুতেই আমরা যে টার্মটার কথা বলবো সেটা হচ্ছে ক্যাভোরকিয়ান সাইন। তো এটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে ক্যাভোরকিয়ান সাইন কাকে বলে। আমরা জানি যে আমাদের রেটিনাতে রেটিনাল ভেসেলস থাকে, রাইট? তো রেটিনাল ভেসেলসগুলোতে এই ভেসেলসগুলো খুবই থিন থাকে, চিকন থাকে। তো নর্মাল যখন ব্লাড ফ্লো হয় একজন নর্মাল মানুষের তখন তো ব্লাড ফ্লো হইতে থাকে, কিন্তু যখন মানুষ মারা যাচ্ছে তখন কি হচ্ছে, ব্লাড কিন্তু ফ্লো হচ্ছে না, সার্কুলেশন তো অফ হয়ে যাবে। বাট ওই ব্লাড যখন ব্লাড কিন্তু ওইটার মধ্যে দিয়ে চলতেছিল, তো ওই টাইমগুলোতে হুট করে যখন মানুষটা মারা গেল, সার্কুলেশন অফ হয়ে গেল, তখন জায়গায় জায়গায় ব্লাড ক্লোটেড অবস্থায় থাকে এবং ওই জায়গাগুলোকে হচ্ছে স্পোর্ট করা যায়। আমরা যখন অপথ্যালমোস্কোপ দিয়ে, এটা কিন্তু নেকেড আইতে বা খালি চোখে এই ক্যাভোরকিয়ান সাইনটা পাওয়া যায় না, আমরা অপথ্যালমোস্কোপ দিয়ে যখন দেখবো রেটিনাতে, তখন আমরা দেখব যে রেটিনাল ভেসেলগুলাতে এই জায়গায় জায়গায় এরকম আমরা কি পাচ্ছি, ভেসেলের জায়গায় জায়গায় আমরা দেখতেছি যে ক্লটেড ব্লাড পাওয়া যাচ্ছে।
জায়গায় জায়গায় এরকম ফ্র্যাগমেন্টেশন বা সেগমেন্টেশন দেখব ব্লাড কলামের, যেটা ইন্ডিকেট করে যে আসলে যেহেতু সার্কুলেশন অফ হয়ে গেছে এবং ব্লাড প্রেশার কমে গেছে, ফলে রেটিনাল ভেসেলসগুলোতে এরকম জায়গায় জায়গায় ব্লাড ক্লটেড হয়ে আছে, ব্লাড কলামসগুলো ফ্র্যাগমেন্টেড অবস্থায় বা সেগমেন্টেড অবস্থায় এটা অপথ্যালমোস্কোপ দিয়ে দেখা যায়। এবং এটাকে আমরা ক্যাটেল ট্র্যাকিং অর শান্টিন নামেও ডেকে থাকি, এই ক্যাবরকিয়ান সাইনকে। সাইনটা হচ্ছে দেখা যায় যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে মরার পরেই পাওয়া যায়, এবং 2 ঘন্টা পরে রেটিনা আরও বেশি পেল হয়ে যায় এবং ডিস্কটা যদিও তখন ইয়েলো দেখা যায়। তারপরে 6 ঘন্টার সময় যেটা দেখা যায় ডিস্কটা হ্যাজি হয়ে যায়, 7 থেকে 10 ঘন্টার মধ্যে ডিস্কটা আরও বেশি ব্লার হয়ে যায়, আর 12 ঘন্টা পরে ডিস্কটা আসলে চেনার উপায় থাকে না, বাট চিনতে হলে ওই যে আমরা যে সেগমেন্টেড যে ভেসেলস অর্থাৎ জায়গায় জায়গায় ক্লোটেড ব্লাড আছে ওইভাবে হয়তো বা চেনা যায়। সো ওভারঅল কথা এটা খুবই ব্লারি হ্যাজি এরকম হয়ে যায়, এক পর্যায়ে চেনার উপায় থাকে না, আমরা শুধুমাত্র ওই সেগমেন্টেড যে ভেসেলসগুলো আছে ওইগুলোর মাধ্যমে কিন্তু আমরা চিনতে পারি।